ডিয়ার স্টুডেন্ট, সকলকে বিদ্যাসাগর স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আরও একবার স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে ভালো রয়েছ এবং তোমরা সবাই মনোযোগ সহকারে পড়াশোনা করছো। আজকের এই ভিডিওটিতে থাকবে এবিটি এর টেস্ট পেপারের ভূগোলের পরবর্তী দুটো পেজের সম্পূর্ণ সমাধান। তাই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। আশা করছি ভিডিওটি তোমাদের কাছে অনেক কার্যকরী হবে। তোমরা যদি আমাদের এই বিদ্যাসাগর স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো তাহলে দেখবে এবিটি এর যে নতুন টেস্ট পেপারটি তোমাদের বেরিয়েছে সেই টেস্ট পেপারের ভূগোলের আমি সমস্ত পেজগুলো কমপ্লিট করে দেবো এবং তোমাদের ভালো রেজাল্টের জন্য যতটা দরকার গুরুত্বপূর্ণ টিপসগুলো আমি আমাদের এই চ্যানেল থেকে দিতে থাকবো। তাই তোমরা চ্যানেলের সঙ্গে থেকো এবং আমাদের এই ছোট্ট পরিবারটিকে বড় করার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিও। আজকে আমাদের প্রথম পেজ ছিল 479। এর বিভাগ কয়ে একের দাগে ছিল বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। তার প্রথম প্রশ্ন ছিল পাখির পায়ের মতো আকৃতি বিশিষ্ট বদ্বীপ দেখা যায় মিসিসিপি মিসৌরি নদীর মোহনায়। পরের প্রশ্ন ছিল মহাদেশীয় হিমবাহ অঞ্চলে বরফমুক্ত পর্বতের শীর্ষদেশকে বলে নুনাটাক্স। তিনের দাগে ছিল বায়ুর গতিবেগ মাপার যন্ত্রের নাম অ্যানিমোমিটার। চারের দাগে ছিল পর্বতের ঢাল বরাবর ওপর থেকে নিচের দিকে যে বায়ু প্রবাহিত হয় তা হলো ক্যাটাবেটিক বায়ু। পাঁচের দাগে ছিল পর্তুগালের পাশ দিয়ে প্রবাহিত শীতল সমুদ্র স্রোত হলো ক্যানারি স্রোত। ছয়ের দাগে ছিল পৃথিবীর গুরুত্বপূর্ণ মৎস্য আহরণ কেন্দ্রগুলি উন্নতি লাভ করেছে উষ্ণ ও শীতল সমুদ্র স্রোত, মানে গয়ের অপশানটি হবে। এরপর সাতের দাগে ছিল একটি জৈব ভঙ্গুর বর্জ্যের উদাহরণ হলো ধানের খোসা। আটের দাগে ছিল সাতপুরা হলো একটি স্তূপ পর্বত। নয়ের দাগে ছিল একটি পশ্চিম বাহিনী নদী হলো নর্মদা। 10এর দাগে ছিল ভারতের অরণ্য গবেষণা কেন্দ্রটি অবস্থিত দেরাদুনে। 11এর দাগে ছিল একটি তন্তুজ ফসলের উদাহরণ হলো তুলো। 12এর দাগে ছিল আধুনিক যোগাযোগ ব্যবস্থার একটি পদ্ধতি হলো উপরের সবকটিই হবে, অর্থাৎ ঘয়ের অপশানটি। 13এর দাগে ছিল ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হলো বিহার এবং 14এর দাগে ছিল ডিগ্রি সিটের আরএফ হলো 1:2,50,000, অর্থাৎ কয়ের অপশানটি হবে। এরপর আমি চলে যাচ্ছি বিভাগ ক্ষয়ে 2এর দাগ নিচের বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। তার 2.1-এ ছিল যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। তার প্রথম প্রশ্ন ছিল উষ্ণ মরু অঞ্চলে নদীর কাজের প্রাধান্য লক্ষ্য করা যায়, এটি হবে অশুদ্ধ। 2এর দাগে ছিল বৈপরীত্য উষ্ণতায় উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পায়, এটি হবে শুদ্ধ। 3এর দাগে ছিল দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান 12 ঘন্টা 26 মিনিট। দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান 12 ঘন্টা 26 মিনিট, এটি হবে শুদ্ধ। এরপরে ছিল শীতল সমুদ্র স্রোত মেরু অঞ্চলে উৎপত্তি লাভ করে, এটি হবে শুদ্ধ। এরপরে ছিল ধান চাষের জন্য কৃষ্ণ মৃত্তিকা আদর্শ, এটি হবে অশুদ্ধ। এরপর ছিল গুজরাটের প্রধান শিল্প হলো লৌহ ইস্পাত শিল্প, এটি হবে অশুদ্ধ। এরপরে ছিল টপো মানচিত্রে বিভিন্ন ভৌগোলিক বিষয়সমূহ নানা সংকেত দ্বারা বোঝানো হয়, এটি হবে শুদ্ধ। এরপর আমি চলে যাচ্ছি 2.2-তে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। তার প্রথম প্রশ্ন ছিল পাশাপাশি অবস্থিত দুটি নদী উপত্যকাকে যে উচ্চভূমি পৃথক করেছে তাকে বলে ড্যাশ, এটি হবে জলবিভাজিকা। 2এর দাগে ছিল পৃথিবীর ড্যাশ শক্তি গৌণ জোয়ার সৃষ্টির কারণ, এটি হবে কেন্দ্রাতিক শক্তি। 3এর দাগে ছিল ঘূর্ণবাত ড্যাশ নিম্নচাপ ড্যাশ চাপযুক্ত অঞ্চলে সৃষ্টি হয়, এটি হবে নিম্নচাপযুক্ত অঞ্চলে সৃষ্টি হয়। 4এর দাগে ছিল ড্যাশ একটি গ্রিনহাউস গ্যাসের উদাহরণ, এটি হবে CO2। 5এর দাগে ছিল শিবসমুদ্রম জলপ্রপাত ড্যাশ নদীর উপর অবস্থিত, এটি হবে কাবেরী নদী। 6এর দাগে ছিল ড্যাশ শহরকে উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয়, এটি হবে কানপুর। 7এর দাগে ছিল মোট জনসংখ্যা ও মোট আয়তনের অনুপাতকে বলে ড্যাশ, এটি হবে জনঘনত্ব। এরপর আমি চলে এসেছি 2.3-তে একটি বা দুটি শব্দে উত্তর দাও। তার প্রথম প্রশ্ন ছিল রাজস্থানের চলমান বালিয়াড়িগুলি কী নামে পরিচিত, এটি হবে ধ্রিয়ান। 2এর দাগে ছিল কোন অঞ্চলটি আন্তঃক্রান্তীয় অভিসৃতি অঞ্চল নামে পরিচিত, এটি হবে নিরক্ষরেখা থেকে উত্তরে 5 ডিগ্রি এবং দক্ষিণে 5 ডিগ্রি, এই অঞ্চলটি আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চল বা ITCZ নামে পরিচিত। এরপর ছিল পৃথিবীর বৃহত্তম মগ্ন চড়াটির নাম কি, এটি হবে গ্র্যান্ড ব্যাংক। এরপরে ছিল ভারতের একটি বৃষ্টিচ্ছা অঞ্চলের নাম লেখো, তোমরা লিখবে শিলং। তারপরে ছিল ভারতের শুল্কমুক্ত বন্দরটির নাম কি, এটি হবে কান্ডালা। 6এর দাগে ছিল ভারতের কোন রাজ্যে বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি, এটি হবে মধ্যপ্রদেশ। 7এর দাগে ছিল প্লাস্টিক কোন জাতীয় বর্জ্যের উদাহরণ, এটি হবে জীব অবিশ্লেষ্য। এবং 8এর দাগে ছিল ইসরো প্রেরিত একটি কৃত্রিম উপগ্রহের নাম কি, এর উত্তর তোমরা আর্যভট্ট বা ইনসেট বলতে পারো।
এরপর ছিল বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। তার প্রথম ছিল সিলিকন ভ্যালি, এটি হবে বেঙ্গালুরু। দ্বিতীয়তে ছিল তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাই, এটি হবে শিল্প বর্জ্য। এবং 3 ছিল চা, এটি হবে বাগিচা শস্য। এবং শেষে ছিল রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র, এটি হবে চিত্তরঞ্জন। এরপর আমরা চলে যাচ্ছি আমাদের আজকের দ্বিতীয় নম্বর পেজটিতে, পেজ নাম্বার 511। এর কয়ের দাগে ছিল বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। তার প্রথম প্রশ্ন ছিল যে প্রক্রিয়ায় ক্ষয়, বহন ও সঞ্চয়ের মধ্যে ভূমিরূপের সামঞ্জস্য তৈরি হয় সেটি হলো পর্যায়ন। 2 দাগে ছিল পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ দেখা যায় মিসিসিপি নদীর মোহনায়। 3 দাগে ছিল প্রস্তরময় মরুভূমিকে বলে হামাদা। 4 দাগে ছিল একটি সাময়িক বায়ুর উদাহরণ হলো মৌসুমী বায়ু। 5 দাগে ছিল বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্রের নাম হাইগ্রোমিটার। 6 দাগে ছিল একটি উষ্ণ সমুদ্র স্রোতের উদাহরণ উপসাগরীয় স্রোত। 7 দাগে ছিল ব্ল্যাকফুট রোগ হয় আর্সেনিকের প্রভাবে। 8 দাগে ছিল ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বতটি হলো আরাবল্লী। 9 দাগে ছিল ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা হলো দামোদর উপত্যকা পরিকল্পনা। 10 দাগে ছিল ভারতের বৃষ্টিপাতের বেশিরভাগই হয় শৈলক্ষেপ প্রকৃতির। 11 দাগে ছিল ভারতের সরলবর্গীয় বনভূমি দেখা যায় হিমালয় পার্বত্য অঞ্চলে। 12 দাগে ছিল ভারতের ধান উৎপাদনের প্রথম স্থানাধিকারী রাজ্যটি হলো পশ্চিমবঙ্গ। 13 দাগে ছিল ভারতের সিলিকন ভ্যালি বলা হয় যে শহরকে, সেটি হলো বেঙ্গালুরু। 14 দাগে ছিল ইসরোর প্রধান কার্যালয় অবস্থিত বেঙ্গালুরুতে। এরপর আমি চলে যাচ্ছি বিভাগ ক্ষয়ে 2 দাগে নিচের বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। তার 2.1 ছিল যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। তার প্রথম প্রশ্ন ছিল জলপ্রপাতের পাদদেশে তৈরি হয় মন্থকূপ, এটি হবে অশুদ্ধ, কারণ নদীর তলদেশে মন্থকূপ, জলপ্রপাতের তলদেশে হয় প্রপাতকূপ। এরপর ছিল ভারতের দীর্ঘতম হিমবাহ সিয়াচেন, এটি হবে শুদ্ধ। এরপর ছিল বায়ুমণ্ডলে গ্যাসীয় উপাদানের মধ্যে অক্সিজেনের পরিমাণ সর্বাধিক, এটি হবে অশুদ্ধ, কারণ বায়ুমণ্ডল সবচেয়ে বেশি রয়েছে নাইট্রোজেন। 4 দাগে ছিল ভূমধ্যসাগরীয় অঞ্চলে শীতকাল আর্দ্র থাকে, এটি হবে শুদ্ধ। 5 দাগে ছিল ভারতে রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ছিল ভূপ্রকৃতিগত সাদৃশ্য, এটি হবে অশুদ্ধ, কারণ রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ছিল ভাষা। 6 দাগে ছিল ল্যাটেরাইট মাটিতে তুলো চাষ ভালো হয়, এটি হবে অশুদ্ধ, কারণ তুলো চাষ ভালো হয় কৃষ্ণ মৃত্তিকায়। তারপর 7 দাগে ছিল ভূবৈচিত্র্য সূচক মানচিত্র আঁকা হয় জরিপ কাজের মাধ্যমে, এটি হবে শুদ্ধ। এরপর আমি চলে যাচ্ছি 2.2-তে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। তার প্রথম প্রশ্ন ছিল পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হলো ড্যাশ, এটি হবে ক্ষয়। দ্বিতীয়তে ছিল ঘূর্ণপাতের কেন্দ্রে ড্যাশ নামে পরিচিত, ঘূর্ণপাতের কেন্দ্রকে বলে ঘূর্ণপাতের চক্ষু, তাই তোমরা শূন্যস্থানে ঘূর্ণপাতের চক্ষু লিখবে। এরপরে ছিল ড্যাশ স্রোতের প্রভাবে শীতকালে জাপানের উপকূল উষ্ণ থাকে, এটি হবে উষ্ণ কুরেশীয় স্রোত। এরপরে ছিল ইলেকট্রিক বর্জ্যকে সংক্ষেপে ড্যাশ বর্জ্য বলে, এটি হবে ই বর্জ্য। এরপরে ছিল থর মরুভূমি চলমান বালিয়াড়িকে ড্যাশ বলে, এটি হবে ধ্রিয়ান। তারপরে ছিল ড্যাশ শহরকে গোলাপি শহর বলা হয়, এটি হবে জয়পুর। 7 দাগে ছিল ভারতের প্রথম পাতাল রেল চালু হয় ড্যাশ শহরে, এটি হবে কলকাতা। এরপর আমি চলে যাচ্ছি 2.3-তে একটি বা দুটি শব্দে উত্তর দাও। তার প্রথম ছিল হিমবাহ বাহিত ক্ষয়জাত পদার্থকে কী বলে, এটি হবে গ্রাবরেখা বা মোরেন। 2 দাগে ছিল আলস পর্বতের উপর দিয়ে প্রবাহিত উষ্ণ বায়ুর নাম কি, এটি হবে ফন। 3 দাগে ছিল স্যানিটারি ল্যান্ডফিল থেকে কোন গ্যাস নির্গত হয়, এটি হবে CH4 বা মিথেন। 4 দাগে ছিল গঙ্গা নদীর কোন প্রবাহে সর্বাধিক দূষণ লক্ষ্য করা যায়, এটি হবে নিম্ন প্রবাহে। 5 দাগে ছিল লাক্ষা ও মিনিকয় কী ধরনের দ্বীপ, এটি হবে প্রবাল দ্বীপ। 6 দাগে ছিল মৃত্তিকা ক্ষয়ের যে কোনো দুটি প্রাকৃতিক কারণ উল্লেখ করো, এটি তোমরা লিখতে পারো বৃষ্টিপাত এবং বায়ুপ্রবাহ। 7 দাগে ছিল পশ্চিমবঙ্গের হলদিয়া মূলত কোন শিল্পের জন্য বিখ্যাত, এটি হবে পেট্রো রাসায়নিক শিল্পের জন্য। 8 দাগে ছিল ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে বেশি, এটি হবে কেরল। এরপর দেখো বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। প্রথম ছিল গঙ্গোত্রী, এটি হবে কুমায়ুন হিমালয়। দ্বিতীয়ত ছিল আঁধি, এটি হবে রাজস্থান। তৃতীয়ত ছিল পাইন, এটি হবে সরলবর্গীয় উদ্ভিদ। এবং 4 নম্বরে ছিল ভারতের রকেট উৎক্ষেপণ সংস্থা, এটি হবে ইসরো। ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তোমরা যদি আমাদের এই বিদ্যাসাগর স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল অপশনটি ক্লিক করবে, যাতে আমরা কোনো নতুন ভিডিও দিলে তোমরা তার নোটিফিকেশন পেতে পারো। এবং আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে প্রতিটা ক্লাসের, অর্থাৎ পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রতিটা ক্লাসের আমি জিওগ্রাফির প্রতিটা টপিক ধরে ভিডিও তোমাদেরকে দিতে থাকবো। তাই তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আশা করছি এই চ্যানেলটি তোমাদের অনেক কাজে আসবে।